দাদা মারা যাওয়ার 4 দিনের মাথায় মিলাদে তার দ্বিতীয় স্ত্রী ফজিলাতুন্নেসা উপস্থিত হলেন। সেজুতিদের বাড়িতে একটা শোরগোল শুরু হলো। সেজুতির দাদি শামসুন্নাহার শোক ভুলে বাজখাই গলায় প্রতিবাদ করলেন। ও মাজেদ, ওই নষ্টা মেয়ে মানুষটাকে চলে যাইতে কহ এক্ষুনি। এই শোকের সময় আমি কোনো অশান্তি চাই না। মায়ের উস্কানি হোক বা যাই হোক, সেজুতির বাবা মাজেদুর রহমান লোকলজ্জার ভয় না পেয়ে ভরা মজলিসে হুঙ্কার দিলেন। আপনার সাহস হলো কেমনে আমার বাড়িতে পা দেওয়ার? ভদ্র মহিলা একটুও ভয় না পেয়ে দৃঢ় স্বরে জবাব দিল। ভুল বললাম মাজেদ, আমি তোমার বাড়িতে না, আমার স্বামীর বাড়িতে আসছি। এই বাড়িতে তোমার যতটুকু হক আছে, আমার এবং আমার সন্তানদের অধিকার তার চেয়ে কম নেই। কিসের অধিকার? 20 বছর আগে আব্বা আপনাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছিল নিজে, এখন কোন মুখে ফিরে আসছেন? ফজিলাতুন্নেসা নামধারী মহিলা অদ্ভুত রহস্যময় হাসি দিল। হ্যাঁ, ঠিকই বলেছ। তোমাদের বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল সত্যি, কিন্তু উনি মনে হয় দেরিতে হলেও ওনার ভুল বুঝতে পেরেছিল। তাই তো আমাকে এবং আমার সন্তানদের নামে ওনার পুরো সম্পদের অর্ধেক অংশ উইল করে দিয়ে গেছেন। হয়তো নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছেন এভাবে। বলে ব্যাগ থেকে একটা কাগজ বের করে হাতে নাচালো। গত সপ্তাহেই কুরিয়ারে পেয়েছি এটা। তোমার বড্ড ভুল করছো। ভুলে গেছো তোমাদের বাবা তমিজুদ্দিনের আরেকটা পরিবার আছে। তার মৃত্যু সংবাদ জানার অধিকার, বাবার কবরে মাটি দেওয়ার অধিকার তাদেরও আছে। স্বামী মারা যাওয়ার 3 দিন পর জানতে পারলাম সে দুনিয়ায় নাই। আমার সন্তানদের কেন তোমরা এই হক থেকে বঞ্চিত করলে? ঘটনার আকস্মিকতায় সকলেই হতবাক। মিলাদে আসা অতিথিদের মধ্যে মৃদু গুঞ্জন উঠল। ফিসফাস শুরু হলো। সেজতির বাবা মাজেদুর রহমান কথা হারিয়েছে। সেজতি দেখল ছোট চাচা জাহাঙ্গীর মার মুখী হয়ে এগিয়ে গেল। আবার নাটক শুরু করছেন? আমাদের শান্তি নষ্ট করতে কি জন্য আইছেন এতদিন পরে? আপনার এইসব 2 নম্বরই কাগজ দিয়া আমাদের ভয় দেখায় লাভ নাই। এই 20 বছরে আব্বার একবারও নিজ মুখে আপনার কথা কয় নাই, আর আপনি আইছেন সম্পদের ভাগ নিতে। আমি কোনো ভাগটাগ নিতে আসিনি। আমার স্বামী স্বেচ্ছায় আমাকে ভাগ দিয়ে গেছে। বিশ্বাস না হলে একজন উকিল ডেকে আনো, সে না হয় কাগজ পরীক্ষা করে বলুক আমি মিথ্যা বলছি কিনা। এতটুকু শুনে সেজতির দাদি শামসুন্নাহার হাহাকার করে উঠল। ও মাজেদ, নষ্টা বেটি এসব কি কয়? তোর বাপ সত্যি এমন করছে? সারা জীবন কার এত সেবা করলাম গো। বলে মূর্ছা গেলেন তিনি। বাড়ির অন্দরের মহিলারা ছুটে এসে তাকে ধরল। মায়ের এই কষ্ট সহ্য হলো না সেজতির বড় চাচা সাজেদুল রহমানের। সে ছুটে এলো ফজিলাতুন্নেসার পানে, হাত ধরে টানল। বাইর হন এক্ষুনি, অনেক হইল আপনার জোরাজুরি সহ্য করুম না আর। নিজের ভালো চাইলে এক্ষুনি জানগা। ঠিক সেই সময় কোথা থেকে একজন সুদর্শন যুবক এসে ফজিলাতুন্নেসাকে আগলে দাঁড়ালো। যুবকের তামাটে গায়ের রং এর সাথে খাড়া নাক, পুরু অধর আর তীক্ষ্ণ লোচন। ছোট করে ছাটা ঘন কেশরাশি দারুণ মানিয়েছে তাকে। ক্লিন শেভ গালের নিচে অ্যাডম অ্যাপেলসের ঘন ঘন ওঠানামা যেকোনো মেয়ের হৃদয় ঝড় তুলবে। 5 ফিট 8 ইঞ্চি উচ্চতার শরীরে ব্ল্যাক জিন্সের শার্ট প্যান্টের সাথে ব্রাউন কালারের জুতো জোড়া তার মেজাজি স্বভাবের পরিচয় দিচ্ছে যেন। সে সাজেদকে চোখের ইশারা করল। মুরব্বী, ভদ্রলোকের মতো হাতটা ছেড়ে দেন এক্ষুনি। সাজেদ গোয়ারের মতো মাথা নাড়ে। সারুম না, কি করবি তুই? আয়, তুই কে আমাদের মাঝখানে আইসা কথা কস? যা এখান থেকে। হাতটা ছেড়ে না দিলে এখান থেকে যেতে পারছি না যে। ও দিদা, বলো না ওনাকে হাতটা ছেড়ে দিতে। ফজিলাতুন্নেসা সাজেদের দিকে তাকালো। ওকে চেনো নাই এখনো? ও আমার তৌফিকের ছেলে রুজাইফ। আমার হাত ছাড়ো। সাজেদ না হলে এখন এইখানে যা হবে তার জন্য কিন্তু আমাকে কিছু বলতে পারবে না পরে। কি হইব? কিসের ডর দেখান আমারে? আমার বাড়িতে উঠানে দাঁড়াইয়া আমারই হুমকি? ঘটনা পরস্পরায় হতবিহ্বল হয়ে বসে থাকা মাজেদুর রহমান তার পাশে উপস্থিত ছেলেগুলোকে চোখের ইশারা দিতেই ওরা ছুটে এসে ধরতে চাইল সুদর্শন যুবককে। ঠিক তখনই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে একজনকে কিক এবং অন্যজনকে ঘুষি মেরে বসল যুবকটি। দুজনে 2 হাত দূরে
যেয়ে ছিটকে পড়ল। সাজেদুল ঘাবড়ে গেল। তার চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে দ্রুত ফজিলাতুন নেসার হাত ছেড়ে দিল। যুবক ততক্ষণে তার আঙুল দিয়ে তার এলোমেলো চুলগুলো ব্ল্যাক ব্রাশ করে নিয়েছে। শার্টের ফোল্ড করে রাখা হাতা সামান্য কুঁচকে গেছিল, সেটা আস্তে ধীরে ঠিক করে নিল। মিলাদে উপস্থিত উৎসুক পাড়া প্রতিবেশীরা কৌতূহলী নয়নে তাকিয়ে আছে। যুবকটি সেদিকে পাত্তা না দিয়ে বলল, আমার দিদাকে অন্য কেউ ধরলে আমার ভালো লাগে না, গায়ের মধ্যে বিছে ঢুকে যাওয়ার অনুভূতি হয়। তাই এই মুহূর্ত থেকে সাবধান করে দিলাম সকলকে, এরকম ভুল যেন আর না হয় কারো। আমার দিদার থেকে দূরে থাকবেন সবাই। মাজেদুল ভেতরে ভেতরে ভীষণ চমকে গেলেও শান্ত চোখে সবটা দেখলেন। ঘর ভরা মানুষের সামনে আর অপদস্থ হতে চাইল না বিধায় শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে ছোট ভাইকে ডাকলো। জাহাঙ্গীর, উকিল সাহেবকে ফোন করে আসতে বল। জাহাঙ্গীর মাথা দুলিয়ে চলে গেল। যুবকটি তাচ্ছিল্য ভরে হাসল। এতক্ষণে বুদ্ধিমানের মতো কাজ করলেন চাচা যান। এখন তাড়াতাড়ি মিলাদ শেষ করে ফেলুন। এত লোকের মাঝে সম্পদ নিয়ে কথা বলাটা ভালো দেখায় না। ঘরের কথা ঘরে থাকলেই ভালো, কি বলেন? দাঁতে দাঁত চেপে নিঃশব্দে অপমান হজম করল মাজেদুল। পরবর্তী আধ ঘন্টা মিলাদার দোয়াই কেটে গেল। যদিও বাড়ির শোকের পরিবেশ বদলে গেছে এতক্ষণে। ভেতরে মহিলাদের আসর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসছে। বিরক্তিতে ভুরু কুঁচকে গেল মাজেদুলের। মাথায় চিন্তারা ভিড় করে আসে। তাদের বাবা কি সত্যি সত্যি ওদের অর্ধেক সম্পদ লিখে দিয়েছে? পারিবারিক উকিল স্বয়ম্ভূনাথ বিশ্বাসের গম্ভীর চেহারা আরো গম্ভীর হলো। হাতের কাগজটা শতভাগ সত্যি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অবাক ব্যাপার হলো, সব কাজ তাকে দিয়ে করালেও এত বড় একটা ব্যাপার তমিজউদ্দিন তাকে লুকিয়ে কেন করলো? বন্ধু তমিজউদ্দিন তার পরামর্শ ব্যতীত একটা কদমও ফেলতো না। সেখানে এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিল? সে অন্য উকিল দিয়ে উইল পরিবর্তন করেছে কেন? মাজেদুল খুক খুক করে কাশলো। কাকা চুপ করে আছেন কেন? কিছু কন, এই কাগজ কি সত্য? নড়েচড়ে বসলো স্বয়ম্ভূনাথ। কিভাবে কথাগুলো বললে ছেলেগুলোর কষ্ট কম হবে তা ভেবে পাচ্ছেন না তিনি। ঘরে উপস্থিত সকলের উপর চোখ বুলিয়ে স্বয়ম্ভূনাথ বলে উঠল, এই দলিল শতভাগ সত্য। তোমার বাবা তমিজউদ্দিন স্বেচ্ছায় সজ্ঞানে এই উইল করেছেন। অন্তত এখানে যে তারিখ লেখা তাতে তাই বোঝা যায়। তমিজউদ্দিন এই বাড়ির অর্ধেক মানে ডান দিকে দালান, গ্রামের জমির অর্ধেক ফজিলাতুন নেসা ভাবির নামে করেছে। স্কুলের মালিকানা ও শহরের বাড়ি তৌফিকুর রহমানের ছেলে রুজাইফ ইবনে তৌফিকের নামে দিয়েছে। এখন থেকে এই সব কিছুর মালিকানা তাদের। এমনকি জমির কোন দিক কে পাবে সেটা উল্লেখ করা আছে এই দলিলে। এর মধ্যে কোনো ঘাপলা নেই মাজেদুর। ঘর জুড়ে পিনপতন নীরবতা নেমে এলো। জাহাঙ্গীর বলল, মানি না এইসব উইল। এতদিন সব দেখাশোনা করলাম আমরা, আর আজ একজন উইরা আইসা জুইরা বৈশা সব ভোগ দখল করব। আব্বা এমন অন্যায় কেমনে করলো? আমাদের তিন ভাইরে যা দিল তার দ্বিগুণ দিল আর একজনকে। এটা কেমন হিসাব? ভাইজান আপনি চুপ কেন? একবার খালি কন, এই পোলা সহ ওই বেটিরে মাটিতে পুঁতে ফেলবো। স্বয়ম্ভূনাথ বিরক্ত হলেন। আহা জাহাঙ্গীর, কিসব বলতেছিস? স্বভাবত ভুলে গেছিস তোরা? রুজাইব নামের যুবকটি ঠোঁট বাঁকিয়ে হাসল। সহবত ছিল কবে? তমিজউদ্দিনের অমানুষ আওলাদ সব কয়টা। ফজিলাতুন নেসা রুজাইফকে চোখ রাঙানি দিল। স্বয়ম্ভূনাথের দিকে তাকিয়ে বলল, বলতে দেন দাদা, সম্পদের লোভে কত কিছু করেছে ওরা। আজকে সেই সম্পদ হারাতে বসেছে, মাথা তো একটু নষ্ট হবেই। জাহাঙ্গীর তেরে আসতে গেলে মাজেদুল থামালো। মাথা গরম করিস না জাহাঙ্গীর, বাদ দে। রুজাইব উঠে দাঁড়ালো। অনেক দূরের পথ পাড়ি দিয়ে আসছি, আমাদের থাকা জায়গা বুঝাই দেন, রেস্ট করব, দিদার বিশ্রামের প্রয়োজন। মাজেদুল চিন্তিত হয়ে ভেতরে গেল। সবাই উৎসুক নয়নে মেলে উঠানে তাকিয়েছিল। মাজেদুলকে দেখে ভেতর ঢুকে গেল। শ্যামলী এগিয়ে এলো। ওই পাশে বাচ্চারা থাকে, ওরা কেউ ঘর ছাড়তে রাজি না। সে জুতি তো, সেই যে ঘরে দৌড় দিছে, তারে বোঝান পারলে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালো মাজেদুল। এসব ঢং দেখার সময় নাই এখন। সেজুতিরে বলো, নিজে জেনিস নিয়ে বামের কাছারি ঘরে
আসতে, তাড়াতাড়ি যাও। শ্যামলীর মন খারাপ করে বেরিয়ে গেল। সাজেদুল পায়ে পায়ে ভাইয়ের পেছনে দাঁড়ালো। ভাইজান, এমনি মাইনে নিতেছেন? ওরা তো পায়া বসবো, ভাববে আমরা ভয় পাইছি। এখন কোনো কথা কবি না কেউ, চুপচাপ থাক। ওই পোলা কি করে জানোস? ঝামেলা করিস না কোনো, নাইলে আমরা বিপদে পড়বো। সাজেদুল চুপ করে গেল। মাজেদুল ভাইয়ের কাঁধে হাত রাখলো। ধৈর্য ধর, সময় হইলে আমি ব্যবস্থা নিব, চিন্তা করিস না। সাজেদুল মাথা দোলালো। আম্মা আমার কত শখের কামরা তুমি জানো, তাও এমন কথা কও কেন? আমি এই ঘর ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। শ্যামলী অসহায় চোখে চাইল। বাড়াবাড়ি করিস না সে জ্যোতি। তোর বাপে কইছে তোর প্রয়োজনীয় জিনিস নিয়ে কাচারি ঘরে যাইতে। ওরা এখন থেকে এইখানে থাকবে। সে জ্যোতির ছলছল চোখে নিজের হাতে সাজানো কামরার চারিদিকে চোখ বুলালো। এই যে দরজার সামনে ঝুলানো সুরের ঝঙ্কাল তোলা উইন্ডোর চামড়টা চাচুকে দিয়ে ঢাকা থেকে কিনে আনিয়েছিল। শুভ সাদা খাটের সাথে ম্যাচিং ড্রেসিং টেবিল, আলমারি এসবই কামরার শোভা বাড়াতে ব্যবহার হয়। দেয়ালে টাঙানো সুন্দর সুন্দর ওয়ালমেট, বারান্দায় মানি প্ল্যান্ট, সবই তো সেজতির শখের। একটু একটু করে অনেক দিন ধরে মনের মতো করে সাজিয়েছে কামরাটা। এই বিছানায় শুয়ে স্বপ্নের রাজ্যে হারিয়ে যায় সেজতি। জানালার ধারে পড়া টেবিলে বসে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে ওপাশের দিঘির দিকে তাকিয়ে থেকে ক্লান্তি দূর করে। নীলা আর কেয়ার কত হিংসে এই কামরা নিয়ে। আজ কিনা কোথাকার কোন ছেলের জন্য তার নিজের সাধের রুমটা বিসর্জন দিতে হবে। শ্যামলী সেজতির কাপড় আর পড়ার বইগুলো ব্যাগে ভরে নিয়ে বলল, আমি এইগুলো নিয়ে গেলাম, তুই তাড়াতাড়ি বাকি জিনিস নিয়ে আয়। তোর বাবা বলছে ওদের সাথে দেখা যেন না হয়। মন খারাপ করিস না মা, এরকম রুম তোরে নতুন কইরা বানায় দিবে। কোনো কথাতেই সেজতি সান্ত্বনা পেল না। তার ভেতরে ভেতরে তীব্র রাগ আর জেদ জন্মায়। বদমাশ ছেলেটাকে দেখেছে ও তখন উপল ভাই আর মিজান ভাইকে যেভাবে ফ্লাই কিক দিল, সেই দৃশ্য মনে করে সেজতির শরীর কেঁপে উঠল। লোকটাকে এত সহজে তার ঘরে বসবাস করতে দেবে না সে। টেবিলের গোপন ড্রয়ার থেকে নিচের জিনিসগুলো বের করলো সে। বিছানাটা সুন্দর করে গুছিয়ে ড্রেসিং টেবিলের আয়নার লিপস্টিক দিয়ে লিখলো, সেজুতির কামরা দখলের জন্য একটু সাজা তো পেতে হবে মিস্টার কুংফু পান্ডা। দোতলা জানালাটার সামনে দাঁড়িয়ে আছে রুজাইফ। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে পুরো বাড়িটার একবার চোখ বুলালো। উত্তর, দক্ষিণ আর পূর্ব 3 দিকে 3টে পাকা দালান দাঁড়িয়ে। উত্তর আর দক্ষিণ দুটো দোতলা দালান, মাঝের দালানটা একতলা। মাঝখানে বড় উঠোন, বরাবর প্রবেশ পথ। পুরো বাড়ির চারপাশে ইটের গাঁথুনি দিয়ে প্রাচীন দেওয়া। তমিজউদ্দিন নামের মানুষটা বেশ রুচিশীল ছিল বোঝা যাচ্ছে। রুজাইফ ফজিলাতুন নেসার দিকে তাকিয়ে চোখ নাচালো। তোমার জামাইটার রুচি তো ভালো মনে হচ্ছে, তো এই রুচিশীল মানুষটা কুরুচিপূর্ণ কাজটা করলো কিভাবে? ফজিলাতুন নেসা অসন্তোষ প্রকাশ করলো। বাদ দে রুজাইফ, মৃত্যু মানুষকে নিয়ে খারাপ বলতে নেই। দিদার দিকে তাকিয়ে কাঁধ নাচালো রুজাইফ। তুমিও আজব মানুষ, 20 বছর আগের স্বামীর সমালোচনা সইতে পারো না, এত প্রেম নিয়ে দূরে থাকলে কি করে? অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ঘরে প্রবেশ করলো ফজিলাতুন নেসা। রুজাইফও এলো পিছু পিছু। আচ্ছা সরি, আর বলবো না এসব কথা। ফজিলাতুন নেসা জবাব দিল না। আলো জ্বালিয়ে ঘরগুলো দেখতে লাগলো। একটা রান্নাঘর, একটা স্টোর রুম সহ আরো 2টো কামরা আছে নিচতলায়। মাঝের ঘরখানা খাবার ঘর মনে হয়। 12 চেয়ারের বড়সড় একটা টেবিল পাতা আছে। এক পাশে শোকেস আর বসার ডিভান, সাথে একটা বড় বেডরুম। প্রাচীন কালের মতো 8 বাই 8 ফিটের ভারী নকশার বড় খাট। পাশে স্টিলের আলমারি, একটা আলনা কাপড় রাখার জাক। এই কামরাটা সম্ভবত তমিজউদ্দিনের। তার একটা বড় ছবি ঝুলছে দেয়ালে।
ঠিক পাশে আরেকটা পারিবারিক ছবি, যেখানে তমিজউদ্দিন তার পুরো পরিবার নিয়ে দাঁড়িয়ে আছে। অনেকটা সময় নিয়ে ছবিটার দিকে তাকিয়ে থাকলো ফজিলাতুন নেসা। শামসুন নাহার আর 3 ছেলে বউ বাদে কাউকে চিনতে পারল না ফজিলাতুন নেসা। ছবির দিকে তাকিয়ে হাসল সে। একটা সুখী পরিবারের ছবি। এই ফ্রেমে তারও তো থাকার কথা ছিল। উপোস ভুল বলল, তারই থাকার কথা ছিল সন্তানদের নিয়ে। কিন্তু সত্যি কথা হলো, এই ফ্রেমে তার জায়গা হয়নি। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ঘুরতেই রুজাইফ এর সাথে চোখাচোখি হলো। অস্বস্তি নিয়ে রুজাইফকে দেখল। ছেলেটা তার দিকে তাকিয়ে আছে অপলক। কি দেখছিস? রুজাইফ জবাব না দিয়ে দেয়ালে ছবিটা একটানে খুলে ফেলল। ফজিলাতুন নেসা কাঁপা কাঁপা গলায় বলল, কি করছিস? রুজাইফ বড় বড় কদমে পা ফেলে বাইরে গেল। দরজায় দাঁড়িয়ে ছবিটা উঠোনে ছুঁড়ে দিল। ফিরে এসে ফজিলাতুন নেসার হাত ধরল। যে জিনিস কষ্ট দেয় তা ছুঁড়ে ফেলতে দেরি করতে নেই। শুধু যেচে পড়ে কষ্ট কেন পাবে? ফজিলাতুন নেসা নয়ন আর্দ্র হলো। বলতে চাইল, মনের মধ্যে যে বসে আছে তাকে কি করে ছুঁড়ে ফেলি। 20 বছরেও তো পারলাম না ছুঁড়ে ফেলতে। উল্টো তার দেওয়া কষ্ট বুকের ভেতরে পেলে পুষে বড় করেছি। দিদার মনের অবস্থা টের পেয়েই তার হাত ধরে টানলো। চলো উপরের ঘরগুলো দেখে আসি। তুমিও কিন্তু উপরেই থাকবে আমার পাশের ঘরে। আর ফুপুমা আর নাদিরা নাহিয়ানের জন্য ঘর পছন্দ করে নাও। ফজিলাতুন নেসা হাত ছাড়িয়ে নিল। তুই দেখ, আমি এই ঘরেই থাকবো। দিদা, এসব আবেগ কেন দেখাচ্ছ? বোঝা যাচ্ছে উনি এই ঘরে থাকতেন। ওনার ঘরে কেন থাকবে তুমি? জীবিত থাকতে তো তার জীবন থেকে সরিয়ে দিয়েছে। ফজিলাতুন নেসা হাসলো। আরো দুটো দালান থাকতে এই দালানটা কেন আমার নাম দিল বুঝতে পারছি না। মানুষটা চেয়েছে তার মৃত্যুর পর আমি থাকি তার ঘরে। ওই হিপোক্রেট লোকটা কি চেয়েছে তা জানতে চাই না আমি। বারবার তার উদাহরণ দিও না আমাকে। ফজিলাতুন নেসা বিছানায় বসলো। ক্লান্ত স্বরে বলল, তুই যা উপরে কোন ঘরে থাকবি দেখে পছন্দ কর। নিমাকে ফোন করে জানিয়ে দে আমরা পৌঁছেছি, নয়তো ওরা টেনশন করবে। আচ্ছা, আর খাবারের চিন্তা করো না। আমার অফিস সহকারী চলে আসবে খাবার নিয়ে। আমি ফোন করে দিয়েছি। ফজিলাতুন নেসা বিছানায় গায়ে এলিয়ে দিল। তার বড্ড ক্লান্ত লাগছে। দীর্ঘদিন পর স্বামীর ভিটায় ফেরা, কিন্তু মনে আনন্দের লেশ মাত্র নেই। যে জায়গাটা তারই ছিল সেটা ফিরে পেতে মূল্যটা কি একটু চোকাতে হলো না? পেছনে ফিরে তাকালে কেবল মরুভূমির শূন্যতা টের পায়। ফজিলাতুন নেসার ভাঙাচোরা বুকটা কি এই পাওনায় শান্তি পাবে? দক্ষিণের দোতলায় কাচারি ঘরে তখন মিটিং বসেছে। শামসুন নাহারকে ঘিরে তার 3 ছেলে, তাদের ছেলে মেয়ে সকলেই এই মিটিংয়ে উপস্থিত আছে। মাজেদ নম্র স্বরে জানতে চাইল, মা, আব্বা এমন কিছু করবে তো কে একবার কি বলছে আপনাকে? শামসুন নাহার মাথা নাড়ল। কইলে কি আর এত বড় একখান আকাম করতে দেই? খুন অক্ষরও টের পাই নাই মানুষটার মনে কি চলতাছে। মাজেদ নীরব রইল। সাজেতের বউ লাকি টিপ্পনি কাটল। বোঝা যাইতেছে আব্বার ওই বইয়ের প্রতি খুব টানা ছিল। শামসুন নাহার অগ্নিশর্মা হয়ে মেজ বউকে দেখল। জাহাঙ্গীর অস্থির পায়চারি করতে করতে থামল। স্কুলটা আব্বা ওই পোলার নামে দিল কেন? এত কষ্ট কইরা ওই স্কুল আধা সরকারি করলাম, এখন 2 দিনের পোলা আয়সা মাতব্বারি করব, আমি মানবো না ভাইজান। মাজেদ কি বলবে ভেবে পেল না। এমন পরিস্থিতি তাদের জীবনে আসবে কখনো ভাবেনি। মাজেদের বড় ছেলে উপল যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ে সে জানতে চাইল, আব্বা, যদি কিছু মনে না করেন আমাদের একটু বিস্তারিত বলেন। আমরা ভাই বোনেরা কেউ ওনাদের বিষয়ে কিছু জানি না। মাজেদের সাথে চোখাচোখি হলো শ্যামলীর। সে সবাইকে তাড়া দিল। তোরা তোদের ঘরে যা। তোদের সাথে এইসব নিয়ে আলোচনা করার সময় হয় নাই এখনো। সেজতি ফোঁস করে উঠল, কিন্তু আমরা থাকবো কোথায়? আমাদের ঘর তো দখল হয়ে গেল। তুমি আপাতত নীলা আর কেয়ার সাথে রুম শেয়ার করো। ওপাশের ঘরের কাজ শুরু করব কালই।
উপল আর মেরাজ কাচারি ঘরে থাকুক আপাতত। তোর কোনো আপত্তি আছে সাজেদ? না ভাইজান, আপত্তি থাকবে কেন? আমি আর শ্যামলী জাহাঙ্গীরের ঘরের ছোট রুমটাতে থাকবো আপাতত। ভাইজান, আপনারা কি ওই ছোট ঘরে থাকতে পারবেন? আমাদের ঘরে থাকেন না হয়। জাহাঙ্গীর বউ খুকু বলল। মাজেদুল মাথা নাড়ে। না, কারো সমস্যা করা পছন্দ না আমার। দোতলায় ঘর করা পর্যন্ত একটু কষ্ট করব আমরা। বাচ্চাদের দিকে তাকিয়ে আদেশ দিল। তোমরা এখন নিজেদের ঘরে যাও। বিকাল থেকে একের পর এক কাহিনী চলতেছে। আর শোনো, ওদের সাথে কেউ একবারে কথা কবা না। সব বিষয় সুরা না হওয়া পর্যন্ত কোনো ঝামেলা চাই না আমি। সেজতিরা মাথা দুলিয়ে সায় দিয়ে ঘর ছাড়ল। বাচ্চারা চলে যাওয়ার পর খুকু বলল। ভাইজান, ওনাদের জন্য কি খাবারের আয়োজন করব? মাজেদুল মায়ের দিকে তাকালো। শামসুন নাহার গোমরা মুখে বসে আছে নিশ্চুপ। তার ইচ্ছে ছিল মানুষ দুটোর খাওয়ার দায়িত্ব নিতে। তাদের বাড়িতে অতিথির কদর করা সুনাম আছে। কিন্তু মায়ের মুখের ভাব দেখে আর কিছু বলার সাহস হলো না। থাক, বাদ দাও। ওরা নিজেদের ব্যবস্থা নিজেরা করুক। বেশি আধিক্যতা করলে আবার ভাববে আমরা ভয় পেয়ে ওদের সাথে মিলমিশ করতে চাইছি। আমরা তাইলে রাতের খাওয়ার আয়োজন করি। শ্যামলী বেরিয়ে এলো, তার পিছু পিছু লাকি আর খুকু। ওই পোলা কি যেন নাম কইল? রুজাইফ। মাজেদের কথার প্রতি উত্তর সাজেদ জবাব দিল। ও সম্পর্কে একটু খোঁজ নে, কি কাম করে জানার চেষ্টা করো। আচ্ছা। মাজেদ আর চোখে শামসুন নাহারকে দেখল। তখনও সেভাবেই বসে আছে। জাহাঙ্গীর মায়ের কাছে এগিয়ে গেল। মাকে জড়িয়ে ধরতেই শামসুন নাহার ঝরঝর করে কেঁদে দিল। তোর বাপ সারা জীবন ওই বেটির দিকে ঝুলছিল। বড় বউ ছিলাম আমি, তাও তার কাছে আমার কোনো মূল্য ছিল না। 2 আনা। যে ঘরে 55 বছর তার সাথে কাটাইলাম, সেই ঘরে সে দিয়ে গেল আরেকজন রে। মরে যাইতে যাইতে বুইরা ওই মাতারিরে আমার চেয়েও বেশি সম্মান দিয়ে গেল। দোতলার মাঝে একটা বসার ঘর বাদে চারদিকে ছোট 4টা শোবার ঘর। ঘরগুলো বেশ গোছালো আর টিপটপ। ঘুরে ঘুরে দেখছিল রুজাইব। চেহারায় সন্তুষ্টির চিহ্ন। ফুপু মায়ের থাকার অসুবিধা হবে না। নাদিরা নাহিয়ান নিশ্চয় খুব খুশি হবে। এদের কতদিনের ইচ্ছা গ্রাম দেখার। গ্রামে থাকবে শুনেই 2 ভাই বোন খুশিতে আটখানা হয়ে গেছিল। এখন শহরের সুযোগ সুবিধা গ্রামে থাকার ব্যবস্থা দেখে দুজনেই খুশিতে লাফাবে নিশ্চয় ভেবে নিজের মনে হাসল রুজাইফ। এলোমেলো ভাবনা ভাবতে ভাবতে এক কদম কোণার দিকে কামরার এসে থামল সে। পুরো ঘরটা যেন একখণ্ড তুষার ঘর। সবকিছু সাদা এই ঘরের। নিজের অজান্তেই মুগ্ধ নয়নে সবকিছু দেখল সে। বোঝা যাচ্ছে এই ঘরের বাসিন্দা একজন মেয়ে এবং সে খুব যত্ন করে ঘরটা সাজিয়েছে। দেয়ালে টাঙানো ছোট ছোট হ্যান্ডিক্রাফট দেখে মন জুড়ালো। হুট করে ভেসে উঠল উইন্ডো সাউন্ডের টুংটাং আওয়াজটা, কানে দারুণ লাগলো। রুজায় পায়ে পায়ে বারান্দায় এগোলো। মানি প্ল্যান্টের ঝাড় দেখে থমকালো। সুন্দর নকশা করে মানি প্ল্যান্টগুলো গ্রিলের সাথে জড়িয়ে আছে। নিচে মেঝেতে 3টে গোলাপের চারা শোভা পাচ্ছে, যাতে 3 রঙা 3টে গোলাপ ফুটে আছে। রুজায় ফুলগুলো ভালোবাসে এমন না, তবে কেন যেন আজ ভালো লাগলো। বিক্ষিপ্ত মনটা শান্ত হয়ে যাচ্ছে অকারণে। সে ঘরে ফিরে এলো। শুভ্র সুন্দর বিছানাটা দেখে চোখে ঘুম জড়িয়ে এলো। বুঝলো কাল থেকে ছুটে চলা ক্লান্ত শরীরটা বিশ্রাম চাইছে। কিন্তু না ভেবেই বিছানায় গায়ে এলিয়ে দিল রুজাইফ। নরম গতিতে গা ডুবে গেল সহসায়। ঘুমের অতলে হারিয়ে যেতে যেতে আচমকা উঠে বসল রুজাইফ। শরীর জুড়ে অসম্ভব চুলকানি শুরু হয়েছে। কেমন যেন লাগছে। রুজাইফ পাগলের মতো চুলকাতে শুরু করলো 2 হাত গলার ঘাড়ে। বুঝে পেল না আচমকা কি হলো তার। এভাবে চুলকানোর মানে কি? মিনিটের মধ্যে গলা আর হাতের চামড়া উঠে জায়গায় জায়গায় জখম হলো। দ্রুত কাপড় ছেড়ে পাশের ওয়াশরুমে ঢুকলো। ঠান্ডা জলে
স্নান করলো আধ ঘন্টা ধরে, তবুও জ্বালা কমল না। অসহ্য বোধ হলো রুজাইফের। এর প্রতিকার কি? পাগলের মতো আধ ভেজা হয়ে বেরিয়ে এলো বাথরুম থেকে। কি মনে করে বিছানা চাদরটা তীক্ষ্ণ নজরে পরীক্ষা করলো দূর থেকে। তেমন কিছু চোখে পড়ল না, কিছু গুঁড়ো ময়লা ছাড়া। চুলকানি জারি তখনও। পাগলের মতো গায়ে পড়ার কিছু খুঁজতে লাগলো। খুঁজতে গিয়ে আয়নায় নজর এলো তার। লাল লিপস্টিক দিয়ে লেখা বাক্যটা পড়ল বার কয়েক। বুঝলো এই বিছানাটা যত নষ্টের গোড়া। নিশ্চয় কিছু ছিটানো আছে বিছানায়, যার দরুন এই ইচিং শুরু হয়েছে। নিশ্চয় কিছু ছিটানো আছে বিছানায়, যার দরুন এই ইচিং শুরু হয়েছে। আগের বাসিন্দা তার জায়গায় ছাড়তে নারাজ ছিল, এটা স্পষ্ট বুঝিয়ে দিল বার্তা দিয়ে। রাখতে যেও শব্দ করে হেসে দিল রুজাইব। নেহাতি বাচ্চামি আচরণ করা মানুষটাকে দেখতে মন চাইছে। মেয়েটা নিশ্চয় মায়া যে ত্যাগ করতে পারছে না। মেয়েটা নিশ্চয় মায়া যে ত্যাগ করতে পারে না। সে কি জানে রুজাইব চাইলে তাদের বাস স্থানই কেড়ে নিতে পারে? সে যদি কেয়াদের কামরাটা দেখলো, ওর কামরার মতো সাজানো গোছানো না হলেও একেবারে খারাপ না। একটা পড়ার টেবিল, দুটো চেয়ার, দুটো আলমারি আর বড়সড় একটা খাট। বিছানাটা বেশ বড়, তিনজন একসাথে শুয়ে খুব একটা সমস্যা হবে না। কিন্তু সমস্যা আসলে সেজুতির। সব সময় একা শুয়ে অভ্যস্ত বলে কারোর সাথে বেড শেয়ার করতে পারে না। তাছাড়া একা থাকার অভ্যাস হয়ে গেছে। নীরব পরিবেশ না পেলে তার পড়ালেখায় ঘুম কোনোটাই হয় না। মন খারাপ করে শুয়ে পড়ল সেজতি। নীলা আর কেয়া উৎসুক দৃষ্টিতে সেজতিকে দেখল। তাদের দুই বোনের খুব মজা লাগছে সেজতিকে দেখে। সেজতি সবার থেকে আলাদা। বোনদের মধ্যে একটু কম সুন্দর হলেও পড়ালেখায় ভালো। একা আর নিজের মতো থেকে অভ্যস্ত। কারোর সাথে পাশে থাকে না, তবে অন্যায় দেখলে ছাড়ে না। মুখের উপর ঠুসঠাস কথা বলে দেয়। এমন স্বভাবের কারণে সবাই ওকে মুডি ভাবে। সেই সেজতি এখন ওদের সাথে থাকতে হবে ভেবে দুই বোনের আনন্দে আটখানা। ওরা দুজন দুজনকে খোঁচা দিল, চোখের ইশারায় ভাব বিনিময় করলো। কেয়া মানা করার ভঙ্গি করতেই নীলা মুখ ভ্যাংচায়। সেজতি কিছু দৃশ্য দেখলো, কিন্তু করল না। ও জানে দুজন মিলে এখন সুযোগ পেয়ে ওকে হেনস্থা করতে চাইবে। ও চোখ বুজে ঘুমের ভান করতেই কেয়া ডাকলো, বুবু, তাই বললা তুমি এত সহজে নিজের ঘর ছাইড়া দিলা? সেজতি ঠোঁট কামড়ে ধরল। ঠিক এই ভয়টাই এতক্ষণ পাচ্ছিল। কিছু বলবে না ভেবেও অবশেষে মুখ খুলল। ওই গুন্ডা কুম্ফু পান্ডারে দেখছিস তোরা? দেখছি তো। দু বোন সমস্বরে চিৎকার দিল। আমি রুম না ছাড়লে যদি আব্বাকে কিছু কয় তখন? তুমি ভয় পাইছো বুবু? ওই ব্যাটারে ভয় পাইছো তুমি? নীলা অবাক হলো। সেজতি অস্বস্তি নিয়ে নজর লুকিয়ে মাথা নাড়ে। ওই ব্যাটারে ভয় পাই নাই, ভয় আমার আব্বাকে নিয়ে। তার লগে উল্টা পাল্টা কিছু করলে আমি সইতে পারুম না। কেয়া ফিক করে হাসলো। বুবু, মিছা কথা কওকা। তুমি ভয় পাইছো বাইদারে। যদি তোমারে তুলা আসাদ দেয় এই তরে তুমি তাড়াতাড়ি খসাচ্ছ। এমনই হয় বুবু। ওই ঘর নিয়া তোমার বড়ই দেমাক আইছিল। এখন দেখো আমাকে ঘরে থাকা লাগতেছে তোমার। সেজতি মেজাজ খারাপ করে চেঁচিয়ে উঠল। কি দেমাক দেখাইছি আমি? তোগো বইতে দেই নাই, আমার ঘরে তোরা থাওস নাই। আমি হিংসা করছি কোনোদিন? হ্যাঁ, এমন কথা কইলি কেমনে? দু বোন মুখ কাচুমাচু করলো। সেজতির রাগকে তারা বড্ড ভয় পায়। রেগে গেলে এই মেয়ে বাড়ি মাথায় তোলে। পরিস্থিতি সামলাতে নীলা মিনমিনিয়ে বলল, কেয়ার কথা বাদ দাও বুবু, ও সবসময় ওলটপালট বকে। রাগ কইরো না আর। সেজতির মেজাজ তাতে ঠান্ডা হলো না মোটেও। বিক্ষিপ্ত মনে বসে রইল চুপচাপ। কেউ হাল ছাড়ল না সেজতির সাথে কথা বলতে। বুবু, যাই কও না কেন,
বেজা কিন্তু স্মার্ট আছে। কাপড় চোপড় দেখছো? তারে পুরাই সাহেব সাহেব লাগতেছিল। সেজতে এবার রাগান্বিত নয়নে তাকালো। পছন্দ হয়েছে তো? যা তাইলে বেড়ার লগে প্রেম কর। নীলা মুখ কুঁচকে বলল। করা যায়, খারাপ হইব না বুবু। তুই তো তাই কবি। পড়ালেখা তো তোর মগজে ঢুকে না। দিন রাত খালি সাজন গোজন। বড় আব্বাকে কমু তোরে যেন বিয়া দিয়া দেয়। সেজতি কাটা কাটা স্বরে কথাগুলো বলতেই নীলা চুপসে গেল। আমার সাথে তোমার কিসের শত্রুতা বুবু? সব সময় এমন কথা কও কে? যেই কাম আমি পারি না সেইটার খোটা দাও কে? লেখাপড়া আমার ভালো লাগে না তো আমি কি করুম? সবাই কি তোমার মতন বিদ্বান হইব? সেজতি জবাব না দিয়ে উঠে বারান্দায় এসে দাঁড়ালো। বুকের ভেতর জ্বালা করছে তার। এই জ্বালা কমবে কিভাবে? আনমনে সামনের দোতলায় দৃষ্টিপাত হলো। নিজের কামরাটা ভীষণ মিস করছে। ওদের পুরো বাড়িতে আলো জ্বলছে, বাতি জ্বলছে তার রুমেও। এই তো তার প্রিয় কামরাটা দেখা যাচ্ছে। আবছায়া ভাবে উইন্ডো চামড়টাকে দুলতে দেখলো। চোখ বুঝে সুরেলা আওয়াজ অনুভব করার চেষ্টা করে আবার তাকালো। তাকিয়ে থাকতে থাকতে ঠোঁটের কোণে হাসি চলে এলো সেজতির। কুংফু পান্ডা কি সুস্থ আছে? গা চলকাচ্ছে না তার? বেটা আছে কই এখন? জাহাঙ্গীর ঘরে আসতেই খুকু তাকে ধরল। শুনছেন, একটা কথা কইতাম। কও। বিক্ষিপ্ত মেজাজে উত্তর দিল জাহাঙ্গীর। ভাইজান উপরের দিকে বাড়ি বানায়া থাকবে, এতে আপনার কি মত? জাহাঙ্গীর চকিতে চাইল। মানে কি কইতে চাও? ঝাইরা কও। মিনমিনা কথা পছন্দ না আমার। খুকু আমতা আমতা করে ঢোক গিলল। আব্বা বলছিল ডান দিকের দোতলা বড় ভাইয়ের, বাম দিকটার মেজো ভাইয়ের, আর মাঝেরটা আমগো। এখন বড় ভাইয়েরটা আব্বা ওই পক্ষের দিলে সেটা কার দোষ? তাতে আমরা কেন কষ্ট করবো? তাছাড়া ধরেন আগে বড় ভাই স্কুল চালাইতো, মেজো ভাই ইটের ভাটা দেখতো, আর আপনি জমি জমা দেখতেন। এখন বড় ভাইয়ের স্কুলও আব্বা তাগো দিয়া গেছে, তাইলে হে এখন চলবে কেমনে? আর আমগো বাড়িতে হেই কেন বাড়ি করব? আমগো পোলাপাইনদের ভবিষ্যৎ নাই? এমনিতে আপনার দালান একতলা, তার উপর এখন বড় ভাইজান থাকবে। আমি কিছু বুঝতেছি না কি হইতেছে। ভবিষ্যতে ভাবযোগ কেমনে হইব? খুকুর কথায় জাহাঙ্গীরের কপালে চিন্তার ভাঁজ দেখা দিল। সত্যিই তো, বাসা বাড়ি ভাগ হবে কিভাবে? বহু আগে তাদের বাবা তমিজউদ্দিন মুখে মুখে বলেছিলেন, ডানেরটা বড় ভাইয়ের, বামেরটা মেজো ভাইয়ের, আর এই নতুন একতলা তার। মেনে নিয়েছিলেন জাহাঙ্গীর। এই বছরই ইটের ভাটার লাভ থেকে তার বাড়ির কাজ ধরার কথা ছিল। এখন তো সব ভেস্তে গেল। কি হবে এখন? খুকু এসে স্বামীর কাছাকাছি বসলো। শোনেন, সবকিছু নতুন কইরা ভাগ হইলে হোক, আপনি কিন্তু এই বাড়ির একক মালিকানা ছাড়বেন না। আমগর দুইটা পোলা, একটা মাইয়া, সম্পদ বেশি প্রয়োজন। তাছাড়া আব্বা সব সময় আপনারে ঠকাইছে। জমি জাতি দেখাশোনা কইরা কত টাকা কামাইছেন, তাও তো আব্বা সব নিজে হিসাব নিত। জাহাঙ্গীর বিরক্ত হলো। উল্টাপাল্টা কইস না তো। হিসাব বড় ভাই মেজো ভাই দিত। তাছাড়া সংসার বড় ভাই চালাইছে এতদিন। আব্বা তারে ভরসা করতো দেখাই সব দায়িত্ব তারে দিছে। স্কুলে কত সাহায্য আসতো, বড় ভাই কয়টার হিসাব দিছে। সে বাড়ির কাজ ধরতে চাই, টাকা পাবে কই ভাবছেন একবারও? তারে তো আপনারা অন্ধের মতো বিশ্বাস করেন। খুকু স্বামীকে পাট পরিয়ে যায়। যেভাবেই হোক এই বাড়িতে কোনো অংশীদার উঠতে দেবে না সে। এটা তার একার বাড়ির হবে। এমনিতেই বউ হিসেবে 2 আনা মূল্য তার। মূল্য সে চায়ও না, খালি এই সাদের বাড়িটা নিজের থাক। সে ফিসফিস করলো। বড় ভাই একবার বাড়ি কইরে উঠে গেলে আর তারে নামানো যাইতো না। আপনি তার লগে কথা কন তাড়াতাড়ি। সে অন্য কোনোখানে বাড়ি করুক, জমি তো কম নাই আব্বার। জাহাঙ্গীর অবাক হয়ে খুকুকে দেখলো। কই বাড়ি করব? আমরা 3 ভাই এক সীমানায় থাকছি সারা জীবন। এখন বাড়ি করতে হইলে তো সীমানা আর বাইরে যাওয়া লাগবে। এটা কেমন দেখাবে? এলাকায় আমরা মান্যগণ্য মানুষ। বড় ভাই স্কুলের হেডমাস্টার, তার একটা সম্মান আছে না? তাছাড়া আব্বা চেয়ারম্যান আছিল, তার 3 পোলা আমরা।
একসাথে মিলামিশা থাকুম, এটাই স্বাভাবিক। যা খুশি তাই করবি না, কইলাম। ভয় পেলেও দমে গেল না খুকু। সে নিজের কথায় অটল রইল। এত কিছু জানি না আমি। যা খুশি করেন, খালি এই বাড়ির কোনো ভাগ হইতে দিয়েন না। নিজে শখ কইরা বাড়ি বানাইছেন, এখন অন্য কাউরে এর ভাগ দিয়েন না। রাখতে যেও রাখল না জাহাঙ্গীর। খুকুর কথা ফেলে দেওয়ার মতো না। তার প্রতিবাদ করল না। কিন্তু বড় ভাইকে মানা করবে কি করে? সে তো কাল থেকেই মিস্ত্রি লাগানোর কথা বলল। অন্য মনস্ক জাহাঙ্গীর রুম থেকে বেরোতে গিয়ে চমকে গেল। মাজেদুল আর শ্যামলী দাঁড়িয়ে আছে সামনে। দুজনকেই হতবিহ্বল দেখাচ্ছে। তিনজন মানুষই অপ্রস্তুত হয়ে একে অপরকে দেখে যায়। কারো মুখে কথা আসে না। এ কি অবস্থা তোর? ভিজে গেছিস কি করে? আর এগুলো কি করে হলো? ফজিলাতুন্নেসা আর্তনাদ করে উঠল। রুজাইব দাঁত মুখ খিচে বলল, তুমি কি ভেবেছিলে ওরা আমাদের সাঁতরে বরণ করবে, ফুলের বিছানা করে রাখবে? এত বছর বনবাসে কাটিয়েও বোঝনি ওরা কেমন? শোনো দিদা, ওদের আমি কঠিন শিক্ষা দেব। তুমি কিন্তু দয়া করে কোনো বাধা দেবে না। ওরা যে পাপ করেছিল সেই পাপের সাজা দিতে আমি এবার ন্যায় অন্যায় দেখব না, বলে দিচ্ছি আগেই। নাতিকে শান্ত করতেই মাথা দুলালো সে। আচ্ছা ঠিক আছে, সেসব পরে দেখা যাবে। আগে ভেজা কাপড়টা চেঞ্জ কর, না হলে জ্বরে পড়ে যাবি। তোর লাগেজ কোথায় বল, কাপড় বের করে দেই। গাড়িতেই আছে মনে হয়, দেখি আমি নামিয়ে নিয়ে আসি। ফজিলাতুন্নেসা বাধা দিল। এই অবস্থায় বাইরে যাবি নাকি? ড্রাইভারকে বল দিয়ে যাবে। নিজের বোকামিতে বিরক্ত হলো রুজাইব। আসলেই তো, ড্রাইভারকে ফোন করলেই হতো। এতক্ষণ ধরে ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে খামোখাই। সে তাড়াহুড়ো করে রুমে ফিরে এলো। আধা ঘন্টা পরে হাফ হাতা গেঞ্জি আর ট্রাউজার পরে পরিপাটি হয়ে নিচে নেমে এলো রুজাইব। ফজিলাতুন্নেসা ততক্ষণে টেবিলে খাবার গুছিয়ে ফেলেছে। রুজাইবকে দেখে হাসলো। এখানকার ইউএনও তোর বন্ধুরাকে অনেক খাবার পাঠিয়েছে। রুজাইব চেয়ার টেনে বসলো। ফজিলাতুন্নেসা প্লেট এগিয়ে দিয়ে নিজেও বসলো। রুজাইব প্লেটে ভাত তুলে নিতে নিতে বলল, বন্ধু না, কলিগ। আমি ওখানে কাজ করব, তাই সুসম্পর্ক রাখা জরুরি। এগুলো অফিসিয়াল কার্টিসি দিদা। নিমার সাথে কথা হচ্ছে? হয়নি, একটু বিছানায় গড়িয়েছিলাম, তাতেই যা হলো। বাসাটা ওয়াশ করতে হবে। বিছানার চাদর পাল্টাতে পারলে ভালো হতো, না হলে ঘুমানো যাবে না। ওরা বিছানায় কিছু একটা দিয়ে রেখেছে, দেখো আমার শরীরে কি অবস্থা। ফজিলাতুন্নেসা আটকে উঠল রুজাইবকে ঘাড় আর গলার দেখে। কিসের এই অবস্থা হলো? জানি না, খেয়ে উঠে ফুফুমার সাথে কথা বলবো। ওরা না হয় কদিন পরে আসুক। এদিকটা গুছিয়ে নিতে হবে তো। কাজের লোক ম্যানেজ করো। নাদিয়া নাহিয়ানের স্কুল। ফজিলাতুন্নেসা মাথা নাড়ে। আমি বলি কি, ওরা ওখানেই থাক রুজাইফ, মাঝে মাঝে এসে বেরিয়ে যাবে না হয়। কি দরকার এত টানাটানি করার? ওখানে একা একা কেন থাকবে ফুপুমা? ফুপা আলাপ ভোলা মানুষ, কখন কি করে কে জানে। আর এখানে এত বড় বাড়ি ফাঁকা পড়ে থাকবে। আমি অফিসে গেলে তুমিও তো একা। তাছাড়া সারা জীবন ফুপুমা কষ্ট করেছে, এবার বাবার বাড়িতে একটু আরাম করুক না হয়। আমার চিন্তা শুধু নাদিয়া নাহিয়ানের স্কুল নিয়ে। ফজিলাতুন্নেসার খাওয়ার থেমে গেল। তার হাতটা কাঁপছে মৃদু। সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আজকাল হাতের এই অসুখটা বেশ ভোগাচ্ছে তাকে। রুজাইব খেতে খেতে থেমে গেল। দিদা কিছু একটা ভাবছে। তার চেহারায় বিষণ্ণতা ভর করেছে। রুজাইব চিন্তিত হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। দিদার বাম কাঁধে হাত রেখে ডাকলো, কি ভাবছো দিদা? ফজিলাতুন্নেসা চমকে উঠল, নিশ্চুপ মাথা নাড়ল। রুজাইব তীক্ষ্ণ নয়নে তাকিয়ে থেকে ফিসফিস করল, তুমি কি ভয় পাচ্ছ দিদা? 20 বছর আগে যা হয়েছিল তা আবার রিপিট হবে এমন কিছুর ভয় পাচ্ছ? ফজিলাতুন্নেসা যেন কারেন্ট শট খেল, এমন তীব্রতায় কেঁপে উঠল। ফ্যাকাশে রক্তশূন্য চেহারাটা নিয়ে তাকিয়ে রইল নিষ্পলক। রুজাইব দিদা আর হাতের উপর হাত রাখল, শক্ত করে ধরে আশ্বাস দিল, দিদা, সেই দিন আর কখনো ফেরত আসবে না আমাদের জীবনে।
যতদিন আমি বেঁচে আছি তোমাদের উপর আঁচ আসতে দেব না আর। এই রুজাইফ সব অন্যায়ের ফয়সলা করবে দিদা, তুমি একটুও ভয় পেও না। যে আগুনে আমরা জ্বলছি প্রতিনিয়ত, সেই আগুনে জ্বলে পুড়ে মরবে ওরা। রক্তের সম্পর্কের মান ওরা রাখিনি, আমিও রাখবো না। ফজিলাতুন্নেসা ভীত গলায় অস্ফুট স্বরে উচ্চারণ করলো। দাদাভাই, প্রতিশোধ মারাত্মক নেশা, সব বিনাশ করে দেয়। তুমি ও পথে হেঁটো না। রুজাইফ হাসলো। আমি না হাঁটলে ওরা হাঁটবে দিদা। এখন আর ফিরে আসার পথ নেই যে, হয় মরবো না হয় মারবো। সারা রাত জেগে বসেছিল মাজেদুল। শ্যামলীও ম্লান মুখে স্বামীকে সঙ্গ দিয়েছে। শ্যামলী মানুষটার মনের অবস্থা বুঝতে পারছে বেশ। মাজেদুল সঙ্গিনীর দিকে তাকালো। আব্বা মারা যাইতে না যাইতেই এমন অবস্থা দাঁড়াইবো জানতাম না বউ। দুই ভাইরা সবসময় জানের চাইতে বেশি মহব্বত করছি। আজ সম্পদের জন্য কিছু সময়ের মধ্যে ওরা আমারে দূরের মানুষ বানায় দিল। শ্যামলী সান্ত্বনা দিল। আহা, খামাখাই মন খারাপ কইরেন না। খোকো তার জায়গায় ঠিকই আছে। সে শখ কইরা ঘর বানাইছে, সেই ঘর আমরা দখল করতে চাইছি। দোষ আমাগই। মনার বাপ, আপনি মন খারাপ কইরেন না। তুমি কি কও, জাহাঙ্গীরের ঘরের উপর ঘর বানাবো না? তাহলে থাকবো কই? এবার শ্যামলীকেও দ্বিধান্বিত দেখায়। কি বলবে খুঁজে পেল না। মাজেদুল মাথা নাড়ে। ডাইনে জায়গা আছে বাড়ি করার, কিন্তু আব্বা তো মনে হয় ওই পাশ থেকে পুরোটাই ছোট পক্ষকে দিছে। এদিকে জাহাঙ্গীর আর সাজেদ বাড়ি করার পর তো আর জায়গা নাই। রাস্তার ওই পারের জায়গায় বাড়ি করতে পারি, কিন্তু আম্মা বাইসা থাকতে এই বাড়ির বাইরে যাইতে চাই না আমি। আম্মা তাতে কষ্ট পাইব। সদর দরজার পাশে যেটুকু জায়গা আছে সেটুকু করা যায় না? শ্যামলী ফিস করলো। মাজেদুল চিন্তিত হলো। কোন পাশে? সাজেদের বাড়ির পাশে? শ্যামলী মাথা দুলালো। মাজেদুল দাঁড়িয়ে হাত বুলালো। ওইখানে তো অল্প জায়গা, ছোট ছোট দুইটা রুম হইব কিনা সন্দেহ। আমাকেও সবসময় বড় জায়গায় থেকে অভ্যাস। পারবা থাকতে এতটুকু জায়গায়? হোক না, যতখানি হয় ততখানিতেই আমরা থাকুন না হয়। আপনি একেবারে 2 তলা বানানোর প্রস্তুতি নেন। নিচে 2টা রুম আর উপরে 2টা রুম হইলেই হইল আমাগো। নিচে আমরা থাকবো, উপরে ছেলে মেয়েরা। চাইলে 2 তলার পর একটা রুম কইরা দিবেন, উপর থাকবে। আচ্ছা ভাইবা দেখি, কাইল আম্মা আর সাজেদের লগে আলাপ করুম নে, ওরা কি কয় শুনি। মাজেদুল শুয়ে পড়ে পাশ ফিরে। বাকি রাত তার আর ঘুম আসবে না। শ্যামলী অন্ধকারে স্বামীর মুখপানে তাকিয়ে রইল। যদিও মানুষটার মনের কি চলতেছে কিছু বোঝার উপায় নাই, তবুও তাকিয়ে আছে। সে জানতো এমন একদিন আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে ভাবেনি। অন্যায় করলে সাজা তো পাইতেই হয়, কিন্তু অন্যায় তো তার স্বামী একা করে নাই, তাহলে সাজা তার একার ভাগে কেন আইলো? তার সাদা মনে একটাই প্রশ্ন, শ্বশুর আব্বা তাদের ভাগের জিনিসগুলোই কেন এদের দিয়া গেল? রুজাইফের ঘুম ভেঙেছে সকাল 7টার দিকে। পাখির কিচিরমিচির শুনে ঘুম চটে গেল তার উপর জানালার কাঁচ ভেদ করে সকালের রোদ সরাসরি তার মুখের উপরে পড়েছে। ঘুমিয়ে থাকার কোনো উপায় নেই। রুজাইফ ভীষণ বিরক্ত হলো। কাল শরীর এত ক্লান্ত ছিল, ভেবেছিল আজ বেলা পর্যন্ত ঘুমাবে, কিন্তু হলো না। আর মোড়া ভেঙে বিছানা ছাড়ল সে। হেঁটে উঠে কোনার ঘরটায় উকি দিল। এই সকাল বারান্দা থেকে রোদ এসে ঘরটা আলোকিত করে ফেলেছিল। এখন দেখে আরো বেশ মুগ্ধ হলো। সে যে সাজিয়েছে, মনের সবটা শুভ্রতা ঢেলে দিয়েছে। রুমও এভাবে সাজানো যায় তা আগে জানতো না রুজাইফ। চাকরি পাওয়ার পর লোকজনের সাথে সখ্যতা বেড়েছে। ধীরে ধীরে বড়লোকি ব্যাপার স্যাপার গুলোও জানা হচ্ছে তার। তবে এই কামরার সৌন্দর্য অন্যরকম। দেখলে কেমন যেন শান্তি শান্তি লাগে। দাঁড়িয়ে থেকে ভাবনাগুলো এলোমেলো হলো। হাতের দিকে তাকালো, কালচে দাগ পড়ে গেছে। ভাবলো আজই রুমটা পরিষ্কার করার ব্যবস্থা করবে। রাতের মাঝে রুমে একটাতে ঘুমিয়েছিল সে। গায়ে অসহ্য চুলকানিতে আর এই রুমে আসা সাহস হয়নি। রুম পরিষ্কার ব্যবস্থা করবে ভেবে দ্রুত নিচে নামলো রুজাইফ। নিচে নামতেই দেখলো দিদা বসে আছে চেয়ারে, তার পাশে একজন অপরিচিত মহিলা। রুজাইফকে দেখে ডাকলো,
তোর দাদুর বোন হয়, তোর রোমেলা দিদা আমার আসার খবর শুনে এসেছে। গ্রামে খবর এত তাড়াতাড়ি পৌঁছায় জানতাম না। রোমেলা একগাল হাসলো। কালই এই বাড়িতে যে কাহিনী হয়েছে তা এখন পুরা গ্রাম জানে। তুমি তো হিরো হইয়া গেছো দাদা ভাই। রুজাইব অবাক হলো। হিরো হওয়ার মতো কি করলাম আমি? রোমেলা তার পান খাওয়া দাঁত বের করে খিলখিলিয়ে হাসিতে ভেঙে পড়ল। কি করছো? পড়ে টরে যাইবা বাজান? এখন আমার পাশে আইসা বসো। তোমাকে লগে খাওন রান্ধন আনছি, গরম গরম খিচুড়ি আর ডিম রাঁধছি, খাইয়া দেখো কি মজা। রুজাইব মাথা চুলকায়। কিন্তু এখন যে আমার কাজ আছে, বসতে পারবো না। ফজিলাতুন্নেসা রোমালার দিকে তাকালো। রোমালা ভীষণ উৎসাহ নিয়ে তাকিয়ে দেখছে রুজাইবকে। ফজিলাতুন্নেসা বলল, তুই কি আজ অফিসে জয়েন করবি? হ্যাঁ, জয়েন করে চলে আসবো। ঘরবাড়িগুলো ঠিকঠাক করব, ফার্নিচার দেখতে যাব ভাবছিলাম। নাদিয়া নাহিয়ানের জন্য স্কুলের খোঁজ নেব। কাল থেকে আবার ফুল টাইম অফিস করতে হবে। মনোযোগ দিল রুজাইফের কথা শুনল রোমেলা। উৎসাহী হয়ে বলল, কি ঠিক করা লাগবে? আমি কাজের মহিলা দিতে পারুম, আর আমার পোলা আছে কাদের কাম করে। কি কিনবা তুমি ভাই? ফজিলাতুন্নেসা বলল, রান্নার লোক পাওয়া যাবে রোমেলা, বাসা বাড়ি পরিষ্কার করার লোক সারা দিন রাত থাকবে আমার সাথে। বোঝই তো আমার বয়স হয়েছে, কাজ করতে পারি না। তুমি একটু টেনশন নিও না ভাবি, আমি এখনই আবার বাড়ি যাইতেছি। কামের মানুষ নিয়া ফেরত আসুম। আর আমি যদি তোমার লগে থাকি কোনো সমস্যা আছে? রাগ হইব? ফজিলাতুন্নেসা রুজাইফকে দেখল সাথে সাথে। রুজাইফের মুখে কোনো অনুভবের প্রকাশ নেই। ফজিলাতুন্নেসা মাথা নাড়ে। তোমার ছেলে মেয়ে রাগ হবে না, আমার কোনো সমস্যা নাই তুমি থাকলে। রোমেলা রুজাইফকে ইশারা করল। বাই তো কিছু কয় নাই? রুজাইফ হেসে দিল। আমি কি বলবো? দিদার কথার উপর কথা বলি না আমি। দিদা, আমি হাত মুখ ধুয়ে আসছি, খেয়ে বেরোবো। বলে সে আবার দোতলায় উঠে এলো। কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছে সেজুতি। সাথে আছেন নীলা আর কেয়া। ওরা যাবে স্কুলে। দুজনে যথাক্রম সপ্তম ও নবম শ্রেণীতে পড়ে। আর সেজুতি এবছর স্কুল পাশ করে কলেজে উঠেছে। বাড়ি থেকে বেরোতেই গাড়িটাকে দাঁড়িয়ে থাকতে দেখলো ওরা। কেয়া ওর স্বভাব সুলভ ভঙ্গিতে উচ্ছ্বাসিত হয়ে উঠল। সেজুবু দেখো গাড়ি। সেজতি আর নীলা কৌতূহলী এগিয়ে এলো। সেজতি জিজ্ঞেস করলো, কার গাড়ি? আমাদের বাড়িতে তো আগে কেউ গাড়ি নিয়ে আসে নাই। নীলা গলা নামিয়ে বলল, ওই যে বেডা আইছে হের গাড়ি। কাল রাতে দেখছিলাম একবার গাড়ি থেকে জিনিসপত্র নামাইতে। সেজতি দু কদম এগিয়ে এসে গাড়িটাকে দেখলো ভালো মতো। সাদা রঙের মাইক্রো। সেজতি গাড়ির চারপাশ ঘুরতে ঘুরতে নীলাকে ডাকলো। তুই ঠিক কইতেছিস তো? গাড়ি ওই বেডার? নীলা ভরকে গেল। মাথা দুলিয়ে সায় জানালো, আমি তো তাই দেখলাম। কেন বুবু, কি হইছে? সেজতি দুষ্টু হাসি দিল। কিছু হয় নাই, তয় এখন আইব। কে বুঝতে পারছে না বুবু কি হওয়ার কথা বলছে। সে জানতে চাইল, কি আর কথা ক বুবু? সেজতি কেয়ার দিকে তাকালো। তোর কাছে আলতা আছে? রং আছে না? কেয়া ভয়ে ভয়ে উত্তর দিল, হ আছে তো। দৌড়াইয়া যায়া নিয়ে আয়। নীলা সেজতির কাছে এসে দাঁড়ালো। কম্পিত স্বরে জানতে চাইল, তুমি কি করতে চাইতেছো বুবু? চাচা জানলে রাগ হইব। আর ওই বেটা জানলে কি করবে বুবু? সেজতি গোয়ারের মতো মাথা নাড়ে। কিছুই হইব না, আব্বারে কেউ কিছু কবি না কইলাম। সেজতি গোয়ারের মতো মাথা নাড়ে। বাড়ির থেকে বেরিয়ে গাড়ির কাছাকাছি আসতে হতভম্ব হয়ে গেল রুজাইব। তিনটে মেয়ে মিলে পুরো গাড়িতে রং মাখছে। পানিতে গুলিয়েও হচ্ছে না, হাতে দিয়ে গ্লাসে রং মাখিয়ে দিচ্ছে। সরকারি গাড়ির এই হাল দেখে তেতে উঠল রুজাইব। তাকে কত টাকা গফসা দিতে হবে ভেবেই মেজাজ সরে গেল। চেঁচিয়ে উঠল, এই কি হচ্ছে এখানে? মেয়ে তিনটে কয়েক সেকেন্ডের জন্য থামলো। একটারও চেহারা দেখার উপায় নেই।
ওড়না দিয়ে মুখ বাঁধা, শুধু চোখ দেখা যাচ্ছে। জবাব না পেয়ে রুজাইব এগোলো, আবারও জানতে চাইলো। কি হচ্ছে? হ্যাঁ, কি করছো তোমরা? লম্বা মতন মেয়েটা এগিয়ে এলো। কি কইতাছি দেখে না, গাড়ির 12টা বাজাইতাছি। মেয়েটার বেয়াদবি দেখে হতবাক রুজাইব। বাকি দুজন তখন ফোংসাহে বালু তুলছে সামনের বনেটে। রুজাইব চিৎকার করলো, সরকারি গাড়ি এটা, নষ্ট হলে কঠিন সাজা হবে বলে দিচ্ছি। ছাড়বো না একটাকেও। সরো গাড়ির কাছ থেকে। সরুম না, কি করবেন? কুম্ফু কারাতে কইরা মারবেন আমাদের? হ্যাঁ, আমরাও কিন্তু কম জানি না, দেখবেন। রুজাইব কিছু বোঝার বা বলার সুযোগ পেল না। তার আগেই এক বালতি রঙিন পানি তার সাদা শার্টে আছড়ে পড়ল। তিনজনের দুনিয়া এক মুহূর্তের জন্য থামলো। তারপরেই রুজাইবকে দেখে বাঁধ ভাঙা হাসিতে ফেটে উঠল। মাত্র গোসল সেরে পরিপাটি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়েছে রুজাইব। এখন নিজের দিকে তাকিয়ে সম্বিত হলো। তার সাদা শার্টে হরেক রকম মেলা বসেছে যেন। মাথা থেকে তখনও ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে পড়ছে। দাঁতে দাঁত চেপে জানতে চাইলো, কি হলো এটা? আপনারে গোসল দেওয়াইলাম। আমাদের এলাকার নিয়ম হইল, নতুন কেউ আসলে তারে রঙের পানিতে গোসল দিয়া আমন্ত্রণ জানানো হয়। রাগে শরীর জ্বলছে তার। তমিজউদ্দিনের গোটা বংশ শয়তানি বুদ্ধিতে ভরপুর। এই নশ্বর বদমাশ মেয়েগুলোকে শায়েস্তা করতে হবে ভেবে বলল, রিয়েলি? আর কোনো নিয়ম নেই? এই যেমন নতুন মানুষটা এলাকার মানুষদের জন্য পাল্টা কিছু করবে। তোমাদের এখানে না থাকলেও আমাদের এলাকায় আছে, কি জানো? সেজতি তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে রুজাইফের দিকে। লোকটা কি চাল চালছে সেটা বোঝার চেষ্টা করছে তার ক্ষুদ্র মস্তিষ্ক। রুজাইব বাঁকা হাসলো, নতুন মানুষকে নিজেদের চাঁদ মুখ দেখাইতে হয়। বলে সেজতির ওড়না ধরে টান দিল। আচমকা টান লাগায় নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গোল গোল ঘুরতে শুরু করলো সেজতি। ওর গা থেকে একটু একটু ওড়না সরছে। ভয়ে ওর শরীর থেকে আত্মা বের হয়ে আসার উপক্রম। ওড়নার পুরোটা খুলে পড়ার আগে সেজতি ওড়নার শেষ প্রান্ত আঁকড়ে ধরল, কিন্তু শেষ রক্ষা হলো না। রুজাইব ওর অবস্থা দেখে বাঁকা এসে নিজের হাতে থাকা অংশটা ধরে জোরে টান দিতেই সেজতি উল্টে ঘুরে রুজাইফের বুকে আছড়ে পড়ল। ওর খোপা করা ঘন লম্বা চুলগুলো আছড়ে পড়ল রুজাইফের গায়ের মুখে। রুজাইফের বুকের সাথে লেপ্টে থাকা সেজতি একবার মুখ তুলে তাকালো মাত্র, পরপরেই দিক বিদিক শূন্য হয়ে বাড়ির দিকে ছুটল। চোখের পলকে বাড়ির ভেতর অদৃশ্য হয়ে গেল। সেজতির বুকের ভেতরে হৃদযন্ত্র অনবরত ঢোল পিটিয়ে যাচ্ছে। রক্তকণিকা ছুটছে তুমুল বেগে। সে একেবারে দোতলার ঘরে এসে থামল। দরজা আটকে ছিটিয়ে দাঁড়িয়ে আছে দরজার হেলান দিয়ে। চঞ্চল হৃদয় তোলপাড় হচ্ছে, বেসামাল শ্বাসের গতি। শরীরটা কেঁপে কেঁপে উঠছে অজানা রোমাঞ্চকর অনুভবে। কি হয়ে গেল এসব? চেনা নেই জানা নেই এমন মানুষের বুকে লেপ্টে গেল এভাবে। এমনটা তো সে স্বপ্নেও ভাবেনি। কি হয় লোকটা তাদের? মানুষটার সাথে সম্পর্কের নাম জানে না এখনো। যতটুকু শুনেছে তাতে মানুষটা তার সৎ চাচাতো ভাই হবে। ভাইয়ের সাথে এমন পরিস্থিতিতে পড়াটা মোটেও সুখকর না। বাবার কানে গেলে কি হবে তা আন্দাজ করা যায়। সেজতির লজ্জা আর ভয়ে নিজের মধ্যে গুটিয়ে গেল। সে কি লোকটার সাথে বাড়াবাড়ি করে ফেলেছে? পরক্ষণে মনকে বুঝ দিল, বাড়াবাড়ি করলে বেশ করেছে। লোকটা কেন তাদের দালানটাই দখল করলো? তার পছন্দের ঘরটা কেন কেড়ে নিল? এতটুকু সাজাপ্রাপ্ত লোকটার। না, এইটুকু না, আরো অনেক সাজা পেতে হবে। যতদিন সেজতির ঘরটা না ছাড়বে ততদিন পর্যন্ত লোকটাকে ঠিকঠাক শ্বাস নিতেও দেবে না। রুজাইফ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। এক পলকের জন্য চেহারাটা দেখতে পেয়েছিল। চোখ বুঝতেই স্পষ্ট দেখতে পেল মেয়েটাকে। তার কাজল কালো চোখের অপার বিস্ময়, ভয় আর লজ্জায় মিশেল ছিল। কে মেয়েটা? সাথে সাথে চোখ খুলে ফেলল রুজাইফ। আড়ষ্ট হয়ে গেল ভেতরে ভেতরে। তার 30 বছরের জীবনে এমনটা প্রথম হলো। বিক্ষিপ্ত মনে গাড়ির দিকে তাকিয়ে রইল।
নীলা আর কেয়া চুপি চুপি পালাতে যে ধরা খেয়ে গেল তার কাছে। রুজাইব ডাকলো, তোমরাই বুঝি রত্নপুরের রত্ন, এই জন্য রত্নপুরের এই দশা? কেয়া ঝাঁঝালো উত্তর দিতে গিয়ে বাধা পেল। নীলা ওর হাত ধরে টানলো। আইস স্কুল লেট, চাচা বাড়িতে আইসা কি করব কে জানি, তাড়াতাড়ি ঘরে চল। বাধ্য হয়ে রুজাইফকে চোখ দিয়ে ভস্ম করে চলে গেল কেয়া। এই লোকটাকে তো পরে দেখে নেবে সে। খুব মুখ চলে লোকটার। মুখ বন্ধের কাজে কেয়া এক্সপার্ট, এটা তো আর জানে না লোকটা। তবে সমস্যা নেই, জেনে যাবে শীঘ্রই। রুজাইব নিজেকে দেখলো, এখন আবার গোসল দিতে হবে তাকে। গাড়ির দিকে তাকে আফসোস হলো, এই গাড়ি পরিষ্কার করতে খবর হয়ে যাবে। রুজাইব আশেপাশে তাকে ড্রাইভারকে খুঁজলো। এই ছেলে গাড়ি ফেলে গেল কোথায়? সে থাকলে নিশ্চয় গাড়ির এই হাল হতো না। রুজাইফের ভাবনার মাঝে ড্রাইভার আজম আলী যেন মাটি ফুঁড়ে উদয় হলো। কাচুমাচু হয়ে দাঁড়াতেই রুজাইব গর্জে উঠল, কোথায় ছিলে আজম? গাড়ির কি অবস্থা হয়েছে দেখেছো? কিভাবে পরিষ্কার করবে এখন? দেখো ভেতরে বালু ঢুকেছে কিনা। গাড়ি না চললে তোমার খবর করে ছাড়বো। গাড়ি ফেলে তুমি কোন চুলায় গেছিলে? স্যার, ভাবছি নাস্তা করে আসি, কেবলই গাড়ি সরাইয়া এর মধ্যে এই কাম হয়েছে। আমি এখনই পরিষ্কার করতেছি। আমি ফ্রেশ হয়ে নামতে নামতে যেন গাড়ি তৈরি পাই। বলেই পুনরায় বাড়িতে ফিরে এলো রুজাইব। ওকে এমন অবস্থায় বাড়িতে ঢুকতে দেখে অবাক হলো ফজিলাতুন নেসা। তোর আবার কি হলো রুজাইফ, এই অবস্থা কে করলো? কে করবে আবার? এসব ফালতু কাজ করার লোকের অভাব আছে নাকি? যত সব গেও ফাউল লোকজন। বিড়বিড় করতে করতে দোতলায় উঠে এলো। আরেকটা সাদা শার্ট বের করে ওয়াশরুমে ঢুকলো। অনেকবার সাবান দিয়ে ঘষার পরও চেহারা লালচে হয়ে আছে। দেখেও আবারও মেজাজের পারদ বাড়ছে তার। এভাবে অফিসে গেলে লোকে হাঁ করে তাকিয়ে থাকবে নির্ঘাত। আবারও রুমালে সাবান লাগিয়ে মুখ ঘষতে শুরু করলো সে। এবার মুখ ধোয়ার পর খানিকটা সন্তুষ্ট দেখালো, অনেকটাই স্বাভাবিক লাগছে দেখতে। দ্রুত গোসল ছেড়ে কাপড় পরে নিচে নেমে এলো। দিদার কাছ থেকে বিদায় নিয়ে এসে দেখলো গাড়ি অনেকটাই পরিষ্কার হয়েছে। গাড়ি চলে আজম? আজম ভিজে গেছে অনেকটা, কাচুমাচু হয়ে জানালো, চলেন স্যার, তাই একটু চেক করে লাগবো। পেছনের সিটে বসে মাথা নাড়ালো রুজাইফ। আমাকে কোর্টে নামিয়ে দিয়ে তুমি গাড়ি কোনো গ্যারেজে দেখিয়ে এনো। জি স্যার। মা, রুদা ভাই ফোন দিয়েছিল? 14 বছর বয়সী নাদিয়া নিমার পেছনে এসে দাঁড়িয়েছে। ডালে ফোড়ন দিতে দিতে মেয়ের মুখ পানে তাকায় নিপা। কৌতূহলে নাদিয়ার চেহারা ঝলমল করছে। নিমার চেহারা কিছুটা মলিন হলো। মেয়েটা নানা বাড়ি যাওয়ার নিয়ে ভীষণ এক্সাইটেড। এখন মানা করলে মন খারাপ হবে, কিন্তু না বলেও উপায় নেই। চুলা থেকে ডাল নামিয়ে মেয়ের দিকে ঘুরালো নিমা। রুজাইব ফোন দিয়েছিল কাল রাতে? খুশিতে চেহারা ঝকঝক করে উঠল নাদিয়ার। কি বললো দা ভাই? বলল তোমাদের জন্য স্কুল খোঁজ করছে, পেলে তখন নেওয়ার ব্যবস্থা করবে। আপাতত ওই দিকটা গুছিয়ে নিচ্ছে, একটু সময় লাগবে যেতে। নাদিয়ার মন খারাপ হলো। আমরা গেলেই তো ভালো হতো, দা ভাইকে একা একা কিছু করতে হতো না। নিমা কড়াতেই তেল দিয়ে মাছ ছাড়তে ছাড়তে বলল, ওখানে অনেক ঝামেলা নাদিয়া, কে কিভাবে নিবে আমাদের সেসব ভাবতে হবে তো। আমরা গেলে তোর নানু আর রুজাইফের বিপদ হইতে পারে। এর চেয়েও ভালো রুজাইফ সব ঠিকঠাক করে আমাদের ডাকবে। নাদিয়ার মন খারাপ করে চলে যাচ্ছিল। নিমা ডাকলো, বাবা কোথায় নাদিয়া? নাহিয়ানকেও ডেকে আনো, দুপুরের খাবার খেতে হবে তো। খেতে বসে আবারও কথা তুলল নাদিয়া। মা, চলো না আমরা নানুমণিকে না জানিয়ে রত্নপুর চলে যাই। হ্যাঁ মা, চলো যাই। নানুমণিকে ছাড়া ভালো লাগছে না এখানে। তাছাড়া ওখানকার স্কুলেই তো পারতে, তাহলে দেরি করে লাভ কি? নাহিয়ান বোনের সাথে তাল দিল। ওদের বাবা হাসেম মাথা নিচু করে খাচ্ছে আর ওদের দেখছে। নিমা মাথা নাড়ে। মোটেই না,
রোজায় বারবার মানা করছে, ওইখানে অনেক ঝামেলা হচ্ছে নাকি? হাসেম বড় ঢেকুর ছাড়ে। নিমা চোখ বড় বড় করে তাকাতেই দাঁত বের করে হাসলো। ওই বউ, চল যাই। পোলা মাইয়া এতবার কইতেছে যখন, যাই চল। কেউ কিছু কইবে না, আমারও আম্মা ছাড়া ভালো লাগতেছে না। তিনজনার মুখের দিকে তাকে নিমা হেসে দিল।